পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই ভুল করেছি। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের কমেন্ট রিয়াকশন এপিসোডটা আপনাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমরা একটি মজাদার বিষয় নিয়ে কমেন্ট রিয়াকশন করব। এই মুহূর্তে আমাদের দেশের ট্রেন্ডিং ইভেন্ট হচ্ছে সংসদ অধিবেশন। সংসদ অধিবেশনে দুই পক্ষের সমানে সমানে লড়াইটা জনগণ খুবই উপভোগ করছে। তো আজকে আমরা আন্দালিব রহমান পার্থ এবং হাসনাত আব্দুল্লাহ এই দুইজনের ভিতর সংসদে যে সমানে সমানে লড়াইটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে কমেন্ট রিয়াকশন পড়ব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি কমেন্টে চলে যাই, দেখি এদেশের জনগণ এই বিষয়টা নিয়ে কি আলোচনা করছে এবং তারা বিষয়টা কিভাবে দেখছে। সর্বপ্রথম আমরা আজকে যে কমেন্টটা পড়ব, এখানে ভাইয়ের নামটা ঠিক বোঝা যাচ্ছে না, কোন একটা ভিন্ন দেশি অক্ষরে তিনি নামটা লিখেছেন, কিন্তু তার কথাগুলো আমরা একটু পড়ি সে আসলে কি লিখেছে। তারেক রহমান কেন সংসদে কথা বলেন না জানেন? তিনি জনগণের কাছে ফেরেশতা সেজে থাকতে চাইছেন। এখন যদি তিনি সংসদে দাঁড়িয়ে পার্থ কিংবা সালাউদ্দিনের মতো সংস্কার বিরোধী বক্তব্য দেন, তাহলে পাবলিক তাকে এটা বলা যাবে না দিবে। আবার সংস্কারের পক্ষে কথা বললেও সেটা বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে চাকর বাকরদের আর কথা বলার সুযোগ থাকবে না। চাকর বাকর বলতে এখানে সালাউদ্দিন সাহেব বা এই ধরনের যারা আছেন, পার্থ সাহেব, এনাদের কথাই বলা হয়েছে হয়তোবা। সেজন্যই তিনি পুতুল হয়ে আছেন। পুতুলের তো আর কোনো দোষ নেই। কিন্তু এদেশের মানুষ কোনো পুতুলকে প্রধানমন্ত্রী চেয়ারে দেখতে চায় না। প্রধানমন্ত্রীকে অবশ্যই জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে, অন্যথায় আমরা তাকে প্রধানমন্ত্রী নয় বরং গামী প্রধানমন্ত্রী বলবো। হাসিনা দিয়েছিল আমি গামীর নির্বাচন, আর বিএনপি দিয়েছে গামী প্রধানমন্ত্রী। বিষয়টা খুবই মজাদার। তো আমরা পরবর্তী কমেন্টে চলে যাই। আচ্ছা, এবার আমরা মেইন টপিকসে চলে আসি। প্রথম কমেন্টটা একটু টপিকসের বাইরে চলে গিয়েছিল, তারপর কমেন্টটা খুব মজাদার ছিল যে কারণে আপনাদের শোনালাম। তো এখন আমরা চলে আসি পার্থ সাহেব এবং আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, এদের দুইজনের ডিবেট নিয়ে। তো এখানে শাকিল শাহজাল খান ভাই নাম একজন লিখেছেন, উনি আমাদের বিশ্বাস নিয়ে ব্যারিস্টার সুমনের মতো খেলে দিয়েছেন। আচ্ছা, ব্যারিস্টার সুমন তাকে কিন্তু আমরা এতকাল দেখেছি যে তিনি সরকারি দলের পক্ষে ছিলেন সবসময়, তারপরও সরকারি দলের পক্ষে থাকা সত্ত্বেও উনি কিন্তু সরকারের বিপক্ষে অনেক কথা বলেছেন। তো সেদিক থেকে আমরা ব্যারিস্টার সুমনকে পার্থ ভাইয়ের থেকে এগিয়ে রাখতে পারি। তো আমরা পরবর্তী কমেন্টে চলে যাই। পল্টি নিতে সময় লাগে না এদের, এরা জনগণ নয় নিজের স্বার্থে রাজনীতি করে। আচ্ছা, পরবর্তী কমেন্টে লিখেছেন একজন এমডি তানজিমুল আলম, লিখেছেন উনি তো ভুল বলেননি, এই সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানা। ওরা তো মানুষের উপর অত্যাচার করতে চাচ্ছে, তাই ওরা সংবিধানটা রেখে দিতে চায় এবং সম্মান করতে চায়। ব্যাপারটা তো ইজি। অর্থাৎ এই ভাই যেটা বোঝাতে চাইছেন যে এই সংবিধানটা হচ্ছে ফ্যাসিস্ট বানানোর কারখানা। তো এই সংবিধানটা যদি ধরে না রাখে তাহলে তারাও এই ফ্যাসিস্ট বানানোর যে প্রক্রিয়াটা এটা চালু রাখতে পারবে না, এই জন্য তারা সংবিধানটা ধরে রাখতে চাচ্ছে। তো পরবর্তী কমেন্টে যাই। এমডি ফয়সাল নামে একজন লিখেছেন, এই দেশে সংবিধান বলে কিছু নাই, যা আছে সেটা হলো সুবিধা বিধান। আচ্ছা, যার যতটুকু দরকার ততটুকু ব্যবহার করে, 100% রাইট। দেশের সংবিধান
প্রত্যেক সরকার নিজের মতো করে সংস্কার করে নেয়, যেটা তার স্বার্থে আর কি সহজ হয়, তার জন্য যেটা সহজ হয়। এখানে জনগণের আসলে কোনো স্বার্থ নাই এই সংবিধানে। তো পরবর্তী কমেন্টে চলে যাই। এমডি মনির হোসেন ভাই লিখেছেন, যাদেরকে আমরা আইকন মনে করে জীবন থেকে 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, নির্যাতিত হয়েছি, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, গাছপালা দখল হয়েছে, পথে ঘাটে শারীরিক মানসিক নির্যাতিত হয়েছি, এরা যে এত বড় ভণ্ড গিরগিটির মতো রং পাল্টায় বুঝতে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। এটা আসলে কি বলবো, যারা গত 17 বছর আওয়ামী লীগের এই দমন পীড়ন সহ্য করে গেছে, সেটা আপনি বিএনপি বলেন বা জামাত বলেন, অর্থাৎ বিরোধী যারা ছিল, তো এরা আসলে যে দমন পীড়নের সম্মুখীন হয়েছে, তো সেখান থেকে এদের একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে যায় যে যাদের উপর ভরসা করে এরা আজ দলটা চালাতে চাচ্ছিল, তো তারা আজ গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। তো গিরগিটির মতো রং যারা পাল্টায়, এরা তো আসলে মানে নিজের শত্রু, এরা দলেরও শত্রু, কারণ যে রং পাল্টাতে পারে সে যে কোনো সময় দলের ক্ষতি করতে পারে, অস্বাভাবিক কিছু না। পরবর্তী কমেন্টে রকি চৌধুরী নামে এক ভাই লিখেছেন, ক্ষমতায় গেলেই নেতারা দ্বিমুখ আচরণ শুরু করে দেন, মানুষ কিন্তু চোখ বন্ধ করে নাই, মানুষ এগুলো ঠিকই দেখছে এবং সময় মতো জবাব দিয়ে দিবে। যেটা আসলে আওয়ামী লীগ সরকার মনে করেছিল যে আমরা যা ইচ্ছা তাই করে যাব, এদেশের জনগণের মেরুদণ্ড নাই, তারা আমাদের কিছুই করতে পারবে না। তো সেটা কিন্তু এদেশের জনগণ করে দেখিয়েছে, ঠিক আছে। তো এই ভাই যেটা বলতে চেয়েছেন যে আসলে এরা যেটা এখন করছে, বর্তমান সরকার যেটা করতে চাচ্ছে, এটা যদি তারা কন্টিনিউ করতে থাকে তাহলে এদের কপালেও শনি আছে। আরেক ভাই লিখেছেন, পার্থকে ক্লিয়ার করতে হবে এখন মিথ্যা বলছে না আগে মিথ্যা বলেছিল। অর্থাৎ আমরা যে ভিডিওতে দেখেছি যে পার্থ সাহেব এর আগে এই সংবিধান নিয়ে বলেছিলেন যে এটা ছুঁড়ে ফেলতে হবে, এটা হচ্ছে ফ্যাসিস্ট গড়ার সংবিধান, সংবিধানটা দিয়ে ফ্যাসিস্ট তৈরি করা হয়। এখন আবার উনি সংবিধানের পক্ষে বলতেছেন। তো এই জন্য ভাই বলেছেন যে ওনারাকে ক্লিয়ার করতে হবে যে উনি কি আগের বার মিথ্যা বলেছিলেন নাকি এইবার মিথ্যা বলতেছেন। তো ইন্টারেস্টিং ব্যাপার। এখানে আরেক ভাই ইঞ্জিনিয়ার হাসান সাকি ভাই উনি লিখেছেন যে উনি আসলে ওনার অতীতের একটা স্মৃতি বা হিস্টোরি এখানে তুলে ধরেছেন, যে আন্দালিব রহমান পার্থ দেওয়া সেরা বক্তব্য আমরা দামি ইন্টারনেটের যুগে ডাউনলোড করে রেখেছিলাম, যখন 1 GB ইন্টারনেটের খরচ ছিল মাসে 1200 টাকা। আর গতকাল বিখ্যাত ফ্যাসিস্ট পরিবারের সদস্য আন্দালিব রহমান পার্থ যে বক্তব্য দিয়েছে, সেটা সে শেখ সেলিমের ভাগনা এবং শেখ হেলালের মেয়ের জামাই হিসেবে ছাপরি বক্তৃতা দিয়েছে। আচ্ছা, আসলেই সবাই একদিন তার মূলে ফেরত যায়, যেমন এখন রাজনৈতিক মাফিয়া পার্থ তার শেখ পরিবারের লয়ালিটির দিকে ফিরত গেছে। সে নিজেই সংবিধানের বিরুদ্ধে কথা বলে, এখন 72-এর সংবিধান নিয়ে খুব প্রেম দেখাচ্ছে। আসলে আমরা আসলে তখন ছোট ছিলাম অনেক, কিন্তু আমাদের জেনারেশনটা সংসদ অধিবেশন দেখা শুরু করলো এই আন্দালিব রহমান পার্থর স্পিচ থেকে। জানি না এর আগের জেনারেশনগুলো আমাদের সংসদ অধিবেশন এতটা দেখতে কিনা, কিন্তু আমরা আসলে শুরু করেছি পার্থ সাহেবকে দেখে এবং তার কথাগুলো আমাদের খুবই ভালো লাগতো এবং আমরা আশা করতাম হয়তো তিনি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশের চেহারাটা উনি বদলে দেবেন, কারণ ওনার চিন্তাধারাগুলো এমন ছিল। কিন্তু এখন হঠাৎ করে মানে ক্ষমতা হাতে চলে এসে উনি একটু উলটপালট হয়ে গেছেন, যে কারণেই আর কি ভাই এই কথাটা বললেন। আসলে ওই সময় আমরা মেগাবাইট কিনে তারপর তার এই সংসদ অধিবেশনগুলো আমরা ইউটিউবে দেখতাম। তো পরের কমেন্টে চলে যাই, পার্থ আর নুরুকে টাকা দিয়েই কেনা যায়। এখানে আসলে কি বলবো, নুরু ভাইকে আমরা আসলে এখন বিকাশ নুরু নামেই বেশিরভাগ চিনি। আগে চিনতাম ভিপি নূর, আর এখন চিনি যে বিকাশ নূর। নুরু ভাইয়ের ব্যাপারটা আলাদা, তাকে হয়তো বা টাকা দিয়ে কেনা যায়, তবে আসলে পার্থ সাহেবের বিষয়টা এখনো বোঝা যাচ্ছে না, কারণ তার প্রতি আমাদের না অনেকটা আস্থা ছিল বা এখনো আছে অনেকটা। এখন সে কি প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বা অন্য কোনো মহলকে সন্তুষ্ট করার জন্যই কি এই কথাগুলো বলতেছেন কি না, এটা আসলে ঠিক বোঝা যাচ্ছে না। তবে যেটাই করতেছেন এটা আসলে তো ভালো দিকে যাচ্ছে না। তো যাক, আমরা পরের কমেন্টটা পড়ি। শেষ ওভারে দলকে জিতিয়ে দিতে যখন 12 রান দরকার পড়ে, তখন প্রতিপক্ষ 300 নাকি 400 রানের টার্গেট দিয়েছিল, সেইটা দেখার প্রয়োজন পড়ে না। আচ্ছা,
এখানে 6 বলে 12 রান করে ম্যাচ জিতিয়ে দেওয়ার মধ্যে থাকে কৃতিত্ব, এবং এই 12 রানই ইতিহাসের অংশ হয়, 300 রান নয়। আচ্ছা আচ্ছা, 300 রানের আসলে যে বিষয়টা, এটাকে আসলে আমরা কিভাবে দেখতে পারি বলেন? আমরা তো গত 17 বছর তো দেখেছি কম বেশি, তাই না? তো 300টা রান আসলে যে মানে কখন নিল এটা আমার অন্তত খেয়ালে আসে না, কারণ আমরা দেখেছি যে আন্দোলনের ডাক দিয়েছে, ডাক দিয়ে রাস্তায় নেমেছে, রাস্তায় নামার পরে হঠাৎ করে পুলিশ এসে, ছাত্রলীগ এসে লাঠি দিয়ে বাড়ি শুরু করছে এবং তারা ঘরে উঠে গেছে। মানে পিচে নামা মাত্রই তারা হচ্ছে আপনার রান আউট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে 300 রানটা যে কোন সময় নিল এই হিসাবটা আমার অন্তত মিলে না। আপনাদের যদি মিলে তাহলে কমেন্টে একটু আমাকে জানিয়ে দেবেন। আর 6 বলে 12 রানের যে বিষয়টা, ঠিক আছে, 6 বলে 12 রানের ফলেই কিন্তু আজকে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার থেকে স্বাধীন হয়েছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। পরবর্তী কমেন্টে মোহাম্মদ রাকিব হাসান ভাই লিখেছেন, কখনো তারা কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, আর আসলে তারা অপরচুনিস্ট। আমাদের ক্যাপ্টেন হাসনাত ভাই কথাটা বলেছেন। আসলে হাসনাত ভাইয়ের সেন্স অফ হিউমার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। আসলে তার কলিজাটা যেরকম বড়, তার ব্রেনও সেরকম কাজ করে, ঠিক আছে? তো তার সাথে কথা বলে জিততে হলে আমাদের পার্থ ভাইয়ের মনে হয় আরো তপস্যা করতে হবে, ঠিক আছে? তো যাক, পরের কমেন্টে চলে যাই। 600 বলে 300 করার থেকে 6 বলে 12 করা কার্যকারিতা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, তারপরেও তো এই ভাই 600 বলে 300-র কথা বলছে, আমার হিসাবে তো 1200 বলেও 300 মিলে না। যাক, পরের কমেন্টে চলে যাই। এমডি সাইদুল ইসলাম লিখেছেন, তুমি কেমন জুলাই যোদ্ধা তা তো দেখাই গেছে, মাঠে ছিলা না বাড়ির ভিতর ছিলা। এই বিষয়টা আমি তার সাথে অনেকটা একমত, কারণ আমি তো আসলে সেই বলতে গেলে মানে অনেকটা ছোটবেলা থেকেই পার্থ ভাইয়ের স্পিচগুলো আমি দেখে আসি, তো আমি ছিলাম তার অনেক বড় একজন ফ্যান। আমি কেন, ইয়াং জেনারেশনের আইডল ছিল হচ্ছে যে আন্দালিব রহমান পার্থ। তো সেই পার্থ ভাইয়ের কাছে আমাদের এক্সপেকটেশনটা ছিল অনেক বেশি। জুলাই নিয়ে তার ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, কিন্তু জুলাইয়ে আমরা আসলে তার সেরকম কোনো পদক্ষেপই দেখি নাই। আমি নিজেও অনেকের সাথে এটা নিয়ে আলাপ করছি যে পার্থ সাহেব মাঠে নামে না কেন? এত বড় একটা ব্যাপার ঘটে যাচ্ছে দেশে, এত বড় একটা আন্দোলন, পার্থ সাহেব কোথায়? যে কিনা সারা জীবন টক শোতে এই সরকারের বিরুদ্ধে কথা বলে গেল, যেখানে একাই বলতে গেলে লড়াই করে গেল টক শোতে, তো সেই মানুষটা আজ কোথায়? তো তাকে আমরা আসলে সেভাবে মাঠে পাই নাই। তো যাক, পরবর্তী কমেন্টে চলে যাই। এবি জলিল ভাই লিখেছেন, ইংলিশে যেহেতু বলছেন তাহলে সবকিছু সত্যি বলছেন। আচ্ছা, এটা অনেক মজা করেই বলছেন, কারণ আমাদের পার্থ ভাই বাংলা থেকে ইংলিশ ব্যবহার করেন বেশি, এবং বাংলিশটাও উনি খুব অনেকটাই ব্যবহার করেন, বাংলাটা একটু কম ব্যবহার করেন। তো এটা অনেকের জন্য বুঝতে কঠিন হয়ে যায়, আমার নিজের জন্য এটা বুঝতে একটু কঠিন হয়ে যায়। এত কঠিন ইংলিশ আমারও আসলে ব্রেনে ঢুকে না সহজে। পরের কমেন্টে চলে যাই। আচ্ছা, এখানে এমডি রিয়াজ মাহমুদ ভাই লিখেছেন, এক সালাউদ্দিনকেই সামলাইতে পারে না, আবার আপনি শুরু করলেন। আচ্ছা, উনি পার্থ ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলছেন। উনি যেটা বলতে চাচ্ছেন যে সালাউদ্দিন সাহেবের কথাগুলো নাকি কাউন্টার দিতে কষ্ট হয়ে যাচ্ছে বিরোধী দলের, সেখানে আবার পার্থ ভাই যদি এভাবে বলে তাহলে কিভাবে হবে? তো যাক, অন্তত পার্থ ভাইয়ের পক্ষে একটা কমেন্ট পেলাম। আমরা যে কমেন্টগুলো এতক্ষণ পড়লাম, ঠিক আছে, বা আমরা যে কমেন্টগুলো দেখেছি, এর ভিতরে কিন্তু বিএনপির পক্ষের কমেন্ট খুবই কম, ঠিক আছে, বা পার্থ ভাইয়ের পক্ষের কমেন্ট খুবই কম, কারণ তার উপরে মানে আমার মতো অনেক ফ্যান আছে যারা হতাশ হয়ে গেছে অলরেডি। তো চলুন পরবর্তী কমেন্টে যাই। আচ্ছা, মামুন হোসেন ভাই লিখেছেন, যেদিন খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক ছিল ওই দিন কয় রান করছেন? খালেদা জিয়া, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার বাড়ির সামনে বালুর ট্রাক রাখছিল শেখ হাসিনা। ওইটা সরাইতে পারে নাই কেউ, কারো ক্ষমতা হয় নাই। হ্যাঁ, ওদিকে তারা 300 রানের ইনিংসের কথা বলে, তো লজ্জা থাকা উচিত আসলে। পরবর্তী কমেন্ট দেখি। সাইমা জান্নাত নামে এক আপু লিখছেন, ইংরেজিতে যে বলছেন প্রধানমন্ত্রী বুঝতে পারছেন তো? আবার
আচ্ছা, আমরা তো আসলে জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সম্ভবত 11 পাস এরকম কিছু একটা, ইন্টার পাসের বেশি না। তো এখানে একটু মজা করে লিখছেন আপুটা যে ইংলিশে বলতেছেন যে প্রধানমন্ত্রীকে এটা বুঝতে পারতেছে। একটা আমরা 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 জানি যে না, আমাদের প্রধানমন্ত্রীর হয়তো সার্টিফিকেটটা একটু কম থাকতে পারে, কিন্তু ইংলিশ সম্পর্কে এতটাও কাঁচা না তিনি, কারণ লন্ডনে থেকে আসছেন এত বছর। ইংলিশ না জানলে ওখানে কিভাবে উনি থাকছেন এত বছর। যাক, পরবর্তী কমেন্টে চলে যাই। এমডি ইব্রাহিম হোসেন তামিম ভাই লিখেছেন, ইতিহাস সাক্ষী আছে এই 300 রানের জন্য কত চা বিস্কুট খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো দেখি পরবর্তী কমেন্ট দেখি। সোহাগ খান ভাই লিখেছেন, 100 আন্দালিব রহমান পার্থ হচ্ছে একজন হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। কথায় দম আছে। অলরেডি 1.8K লাইক পেয়েছেন উনি। হাসনাত আব্দুল্লাহকে আমরা খুব ভালো করেই চিনি। আমাদের এই যে জুলাই আন্দোলনের বলতে গেলে সব থেকে সাহসী যোদ্ধা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে কথা বলেছেন এবং খুবই সাহসিকতার সাথে বলেছেন। এরপর আবার যখন আমাদের ইউনূস সাহেবের সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার, সেখানেও যত রকমের ভুল ত্রুটি উনি দেখেছেন প্রত্যেকটা বিষয় নিয়ে উনি কথা বলেছেন এবং রাজপথে উনি সবসময় ছিলেন সরব। তো সেক্ষেত্রে এটা আসলে বলাই যায় যে 100 আন্দালিব রহমান পার্থ হচ্ছে একজন হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। পরবর্তী কমেন্টে চলে যাই। এমনি সেলিম চৌধুরী লিখেছেন, আমার দেখা হাসনাত আব্দুল্লাহ জীবন্ত শেরে বাংলা, যাকে বাংলার বাঘ বলা হতো। যে কথা বললাম আর কি, যে উনার আসলে কাউকেই মনে হয় ভয় করে না, অথবা উপরে আল্লাহ ছাড়া আমাদের হাসনাত আব্দুল্লাহ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ কাউকে ভয় করেন না। উনি যেভাবে মানে যার তার বিপক্ষে দাঁড়িয়ে যান এবং উনার চোখে মুখে আপনি দেখবেন যে কখনো কোনো ভয়ের ছিটাফোঁটা কিন্তু থাকে না। ঠিক আছে, অনেক সাহসিকতার সাথে উনি লড়াইগুলো করে যান। তো বলাই যায় যে উনি আমাদের পরবর্তী শেরে বাংলা। তো পরবর্তী কমেন্ট দেখি। আব্দুল্লাহ মামুন সাহেব লিখেছেন, পার্থ স্বার্থের জন্য বরংবার রং বদলায়। হাসনাত আব্দুল্লাহ সবসময় দেশের জনগণের জন্য কথা বলে, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। হ্যাঁ, কারণ যখন জুলাইতে উনি রাস্তায় ছিলেন বা ওনার মতো যারা রাস্তায় ছিলেন, তারা কিন্তু জানতো যে কোনো সময় তাদের জীবনটাও চলে যেতে পারে, তারপরেও তারা ভয় পায়নি। তো পরবর্তী কমেন্টে আমরা দেখি। এমডি সাজু ভাই লিখেছেন, এই মাঠে পাটোয়ারি থাকলে আরো জমতো খেলা। পাটোয়ারি থাকলে, পাটোয়ারি তো আসলে মানে চেতায় দেওয়ার জন্য উস্তাদ, বুঝছেন। পার্থ সাহেবের আসলে মাথা নষ্ট হয়ে যাইতো যদি পাটোয়ারি থাকতো সংসদে। পার্থ কেন, পার্থর মতো যারা যারা আছে, তাই না, সালাউদ্দিন ভাই বলেন, পার্থ ভাই বলেন, বা যারা যারা আছে, এদের সবাইকে বিরক্ত করে ছাড়তো এই পাটোয়ারি। তো যাক, পরবর্তী কমেন্টে চলে যাই। তানভীর ইসলাম লিখেছেন, হাদি থাকলে খেলাটা আরো জমতো, সবার বাপেরও বাপ ছিল হাদি। হাদি ভাইয়ের কথা বললে আসলে মানে আমাদের ভিতর একটা অন্যরকম আবেগ কাজ করে। হাদি ভাই থাকলে সংসদটা আজ কেমন হতো। এই যে আজকে সংসদে জুলাই সনদ নিয়ে যে তালবাহনাটা হচ্ছে, আর যেভাবে তারা জুলাই সনদটাকে ভেস্তে দিতে চাচ্ছে, এখানে এক হাসনাত আব্দুল্লাহ বা অন্য যারা আছে, আসলে যারা আছে বিরোধী দলের, তারা এতটাও শক্তভাবে বলতে পারে না, হাসনাত আব্দুল্লাহর মতো এতটা যুক্তিসঙ্গতভাবে তারা বলতে পারে না। তো সেখানে হাদি ভাই যদি এক হতো, তাহলে আসলে এদের সাথে কেউ পারতো বলে মনে হয় না। তো আসুন পরের কমেন্টে চলে যাই। শেষ বিকেল নামে একটা আইডি থেকে লিখেছেন, ছোটবেলায় পার্থর কথা শুনে মনে করতাম নীতিবান, এখন দেখি তেলে মান্নান। ওই যে কথা তো আমি অলরেডি বলেই ফেলেছি যে ছোটবেলা থেকে তার স্পিচগুলো শুনে তার অনেক বড় ভক্ত ছিলাম। তো পরের কমেন্টে দেখি। এমডি বাদল এসকে বলেছেন, স্মার্ট হওয়া ভালো, তবে ওভার স্মার্ট হওয়া ভালো না। যেহেতু উনি ইংরেজিতে বলেছে সেহেতু ঠিকই বলেছে। জুলাইয়ের সাথে গাদ্দারি, পার্থ হও আর পাথর হও, ধুলোয় মিশে যাবে। জুলাইয়ের সাথে গাদ্দারি করে কেউ টিকতে পারবে না, কথাটা লিখে রাখুন। পরবর্তী কমেন্ট দেখি। এমডি লিটন সাহেব লিখেছেন, পার্থ ভাইকে আগে থেকে ভালো লাগতো, ওনার স্পষ্ট বচনভঙ্গি কথা বলার জন্য। কেউ একজন ওনাকে কাউন্টার অ্যাটাক দিবে ভাবনায় আসে নাই। পার্থ ভাই এমন করে না বললে হাসনাত আব্দুল্লাহর প্রতিভার মাত্রা বহুগুণ আছে, তা আমি নতুন করে বুঝতে পারলাম। শুভকামনা হাসনাতের জন্য, তার কথাগুলো অন্তরে সুন্দরভাবে লাগছে।
আসলে আমরা আগে যখন পার্থ ভাইয়ের স্পিচগুলো দেখতাম তখন মনে হতো যে না আসলে একে মনে হয় কেউ বিট করতে পারবে না, কারণ তার যে মেধা, তার যে কথা বলার ধরন, তাকে যে কেউ কাউন্টার দিতে পারবে এটা আসলে কখনো আমরা কল্পনা করি নাই। তো ওই যে নতুন যুগের নতুন পার্থ চলে আসছে, তো পুরনো পার্থ এখন ডেট এক্সপায়ারের দিকে চলে যাচ্ছে। তো চলুন পরবর্তী কমেন্ট দেখি। ওদের নাসিরউদ্দিন পাটোয়ারি একটা পোস্ট করেছিলেন গতকাল, ছুঁড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, কুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, মানে সংবিধান ছুঁড়ে ফেলার কথা যেখানে হচ্ছে, ছুঁড়ে ফেললে তো কুড়ায় নিয়ে আসবে, তাই কুড়ায় দিলে আর খুঁজে পাবে না। তো এখানে কিছু কমেন্ট আমরা পড়ি এই পোস্টের। রবিউল ইসলাম নাহিদ ভাই লিখেছেন, পাটোয়ারির মুখ খুললেই বোম ছাড়ে। আসলেই পাটোয়ারি ভাইয়ের মুখ থেকে যখন কিছু বের হয় ওটা বোমের মতোই বের হয়, ওটা যখন মানে কোথাও পড়ে ওখানে বিধ্বস্ত হয়ে যায়। তো পরবর্তী কমেন্ট দেখি। হাসনাত আব্দুল্লাহ, অবশ্যই আন্দালি পার্থ হচ্ছে স্মার্ট এবং সাহসী, আগামীর বাংলাদেশে হাসনাতরাই নেতৃত্ব দিবে। আমি দুইজনের বক্তব্যই শুনেছি, দুঃখের সাথে বলতে হয় পার্থ তার প্রাইম টাইম শেষ করে এসেছেন। তিনি সংসদে বক্তব্য দিতে গিয়ে নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছিলেন, ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে দুইবার স্পিকারের মৃদু ধমক খেলেন। আচ্ছা, তবুও আন্দালি ভ্রমণ পার্থকে ভদ্র রাজনৈতিক হিসেবেই জানি। আশা করি অচিরেই তিনি হাসনাত এবং জুলাই প্রজন্মের আবেগ, যোগ্যতা ও স্পিরিটকে সম্মান করে নিজের ভুল বুঝতে পারবেন। তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ, হাসনাতরা ভুল করবে, শিখবে এবং শুধরে নিবে। এদেরকে তাচ্ছিল্য করেন না। যাদের কারণে আজ 17 বছর পর সংসদে বক্তব্য দিতে পারছেন তাদের অবদানের স্বীকৃতি দিন। এইটা সব থেকে বড় কথা। 17 বছর পরে তারা সংসদে ঢুকতে পারছে, তারা জানতোই না যে 70 বছর পরেও তারা সংসদে ঢুকতে পারবে কিনা। তো সেটা যাদের জন্য হয়েছে তাদের ন্যূনতম রেসপেক্ট করা উচিত। পরবর্তী কমেন্টে দেখি। হারলে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো হারবো, জিতলে হাসনাত আব্দুল্লাহর মতো জিতবো, আর কিছুই না পারলে শরীফ ওসমান হাদির মতো অর্জন ছাড়াই সেরা হয়ে থাকবো। এইটার সাথে ম্যাচিং করে আর একটা কমেন্ট করছেন উম্মে সালমা নামে এক আপু, এখন একটা ফানি কমেন্ট এটা। হারলে আমতারেকের মতো হারবো, জিতলে মির্জা আব্বাস ভাইয়ের মতো জিতবো, আর কিছুই না পারলে খায়রুল দেওয়ানের মতো অর্জন ছাড়াই সেরা হয়ে থাকবো। আমার মতে আজকের সেরা কমেন্ট ছিল এইটা। তো যাক, পরবর্তী কমেন্টটা পড়ি। নুহান প্রান্ত ভাই লিখেছেন, ভাইয়ের স্যাপ দিয়ে দৌড় মারার অভ্যাসটা আর গেল না। আচ্ছা, মানে ওদের পাটোয়ারি ভাই ওই ছোটবেলায় যেরকম দুষ্টু ছেলেরা ঝগড়ায় না পেরে উঠলে স্যাপ দিয়ে দৌড় দেয়, তো সেই অভ্যাসটা তার যায় না, এটাই বলতে চাচ্ছেন। তো পরেরটা দেখি। ফুয়াদ ইবনে ফোরকান ভাই লিখেছেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন যেদিন জনগণের সরকার আসবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে বেগম খালেদা জিয়া রাজাকার। হ্যাঁ, আমাদের পার্থ সাহেবের কথা অনুযায়ী বেগম খালেদা জিয়া তাহলে আসলেই রাজাকার। তো দেখুন, আমরা এখানে একটি মজাদার ভিডিও পেয়েছি যে পার্থ সাহেব খুবই হাসি মুখে আমাদের প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসছেন এবং তার চোখে মুখে যে জিনিসটা বলছে যে সে প্রধানমন্ত্রীকে বলছেন যে স্যার আমার পারফরমেন্সটা কেমন হলো, স্যার স্যার আমি কি পেরেছি, স্যার স্যার আপনার কি ভালো লেগেছে। প্রধানমন্ত্রী তার গায়ে হাত বুলায় দিলেন যে হ্যাঁ হ্যাঁ তুমি অনেক সুন্দর করেছো, তোমার পারফরমেন্সটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আসলে তেলবাজের লেভেলে চলে গেছেন উনি। আমাদের অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি স্যার কি কথা বলেছেন যে আমরা না থাকলে আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। তো রাজ্জাকি স্যার আসলে সবসময় খুব মজার মজার কথা বলেন এবং ওনার কথাগুলো কাউন্টার দেওয়া আসলে এতটাও সহজ না। তো আসুন আমরা রাজ্জাকি স্যারের পুরো কথাটা শুনে আসি, কি বলছেন রাজ্জাকি স্যার। আমি পার্লামেন্ট একজন বিশিষ্ট ব্যক্তি, নাম বলার দরকার নাই, নাম বললে অনেক সময় তারা বিখ্যাত হয়ে যায়, অনেক সময় তারা অন্যভাবে ট্রিট করে। বলেছে যে তারা নাকি আমরা যে হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, এর কোনো মূল্যই নাই। পুরা পার্লামেন্ট দেখলাম টেবিল চাপড়াচ্ছে। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা ধরুন আপনি 2008 নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 18 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 2024 নির্বাচন হয়ে গেল। 300 রান করে ফেললেন বহাল তবিয়তের সরকার। ঠিক সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা কি, সব সেটা দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট হয় 1 বলে 3 রান, 1 বলে 5 রান। ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে
জয়সূচক রান করেন, এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনার এই যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। এই সমস্ত কথা ঘরে বসে ওই আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপর চরম বাস্তবতা হইল জয়সূচক রান যে করেছে, বিজয়টা সে ছিনিয়ে নিয়েছে। আসেন ফুটবল খেলা, 90 মিনিটের খেলা, দুইটা দল খেলা হচ্ছে, এক দল বলতেছে পুরা মাঠ নিয়ন্ত্রণ করছে একটা দল, এ দল, কিন্তু বি দল দুইটা সুযোগে দুইটা গোল দিয়ে দিয়েছে, ফাইনাল। কাজেই ওই যে গোল দিছে কিংবা রান দিছে, জয়সূচক রান বা জয়সূচক গোল, দ্যাট ইজ ফাইনাল। আপনার ওই গোলগুলো যদি না হইতো, ওই রানটা যদি না নিত, তাহলে আপনারা এখনো ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ এবং আপনার আগামী 29 সাল পর্যন্ত আরো 100 রান করতেন। তো দর্শক, আজকে মোটামুটি অনেকগুলো কমেন্টই আমরা পড়ে ফেললাম এবং বেশিরভাগ কমেন্ট পড়ে যা বুঝতে পারলাম যে পার্থ সাহেবের উপরে মানুষ চরমভাবে বিরক্ত, শুধুমাত্র এই তার দুই রকম কথা বলার কারণে। এক সময় উনি বলে আসছেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এই সংবিধান হচ্ছে ফ্যাসিস্ট বানানোর কারিগর, এবং এখন এসে উনি আবার বলতেছেন যে না, এই সংবিধান ছুঁড়ে ফেলা যাবে না, এই সংবিধান দেখে যাদের কি গায়ে জ্বালা করে, এরা আসলে মুক্তিযোদ্ধা চেতনার আর কি বিপরীতে, এই ধরনের ব্যাপারটা উনি বলতে চাচ্ছেন। তো এখন আসলে আপনাদের উপর দর্শক ছেড়ে দিচ্ছি ব্যাপারটা, আপনারাই বলুন যে এখানে হাসনাত আব্দুল্লাহ জয়ী হলো নাকি আমদালিব রহমান পার্থ জয়ী হলো, এবং কার কথার গুরুত্ব কতটুকু আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই।